সিনিয়র জুনিয়র সর্বস্তরের কলাকুশলী যারা আছেন, প্রযোজক, পরিচালক, আসসালামু আলাইকুম। বাতুসাসকে ধন্যবাদ এই অসাধারণ আয়োজন করার জন্য, একটা সময় উপযোগী আয়োজন। আমার আজকে থেকে অধিবেশন শুরু, তো আজকে আমার অনেকগুলো কমিটমেন্ট ছিল, তো আমি ইচ্ছাকৃত বিলম্ব করে আসিনি। আমাকে যখন জানানো হয়েছে তখন আমার হাতে অনেকগুলো কাজ নিয়ে নিয়েছে। আমি মাত্র একটা মিটিং করে আসলাম যেখানে মূল উপযোগ্য ছিল যে তামাকের উপর ট্যাক্স বাড়ানো, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ট্যাক্স বাড়াতে হবে, এবং তাতে করে দেখা গেল যে সরকারের একটা বিরাট বড় রাজস্ব আসবে, সেটা নিয়ে একটা আমাদের সংলাপ ছিল। ওই অনুষ্ঠানটা করতে করতে আমার মনে হলো যে আমরা সরকারের কাছে দাবি জানাতেই পারি যে কিভাবে আমাদের টিকিট থেকে ট্যাক্সের টাকাটা কমানো যায়। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের এই মুহূর্তের একটা তাৎক্ষণিক সমস্যার সমাধান। কারণ যেখানে সিনেমা হল কম, সিনেমার সংখ্যা কম, সেখানে অল্প বিস্তর কিছু সিনেপ্লেক্সে আমাদের সিনেমা রিলিজ হয়, এবং একটা সিনেপ্লেক্সে যখন আমাদের সিনেমাটা রিলিজ হয় সেখান থেকে আমি দেখেছি হিসাব করে যে খুবই সামান্য টাকা একজন প্রযোজক পায়। সেক্ষেত্রে আমরা যদি ট্যাক্সের টাকাটা কমাতে পারি, এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সংসদে তুলে ধরতে পারি বাজেটের সময়, আমার কাছে মনে হয় যেন আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যার সমাধান হবে। আমি এটা ঠিক তারপরে এইমাত্র জাকির ভাই এই ব্যাপারে বললেন, আমি সরি যে আমি এতক্ষণের বাকি আলোচনা শুনতে পারিনি, কিন্তু আমার প্রায় 27 বছরের জার্নি থেকে আমি জানি কি কি আলোচনা হয়েছে, কি কি আমাদের সমস্যা। আমাদের অনেক সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধানও আছে। সমাধানগুলি নিজেদেরকেই করতে হবে, নিজেদেরকেই বের করে নিয়ে আসতে হবে। ভালো সিনেমা বানাতে হবে, ভালো সিনেমা বানাতে হবে, এবং সেই সিনেমাগুলো সুন্দর একটা সময় রিলিজ করতে হবে। ঈদের সময়ে সারা জীবন দেখে এসেছি, ঈদের সময়টা বিরাট বড় যুদ্ধ শুরু হয়ে যায়, একটা লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায় সিনেমা রিলিজ নিয়ে। সবার ধারণা হয় যে ঈদে রিলিজ করলেই সিনেমাটা সুপারহিট হয়ে যাবে, কিন্তু হলের সংখ্যা যেহেতু কমে এসেছে, তো যদি হল না পান তবে সেখানে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না যে আমার সিনেমাটা কোনটা ভালো কোনটা খারাপ। তো এই 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 বিভাজন, এই দ্বন্দ্বগুলো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ছিল, আছে, এবং সেগুলি থেকে আমাদেরকে নিরসন করতে হবে, বেরিয়ে আসতে হবে। বাচুসাসের সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা ও সমিতি, বাচুসাস নামটি হয়েছে কিন্তু চলচ্চিত্র থেকে। এতে করে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চলচ্চিত্রের কি রমরমা অবস্থা একসময় ছিল। চলচ্চিত্র শিল্পকে নিয়ে একটা সাংবাদিক সমিতি তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির যে অবস্থা সেটা আমরা জানি। সেখান থেকে যদি শিল্পী সমিতির এই অবস্থা হয়, বাচুসাসের কি অবস্থা হতে পারে? তো সার্বিকভাবে আমরা যদি এগিয়ে না আসতে পারি, আমরা যদি উত্তরণ ঘটাতে না পারি, তবে আস্তে আস্তে যে দ্বীপ নিভে যাওয়ার মতন অবস্থা হয়, সেই সংকটের দিকে আমরা না যাই। পৃথিবীতে যত বিনোদন আছে তার সর্বশ্রেষ্ঠ বিনোদন কিন্তু সিনেমা। বড় পর্দায় 3 ঘন্টা একটা ভালো সিনেমা দেখার চেয়ে আনন্দ আর কোথাও হতে পারে না। আমি গত সপ্তাহে টরন্টো থেকে ফিরে এসেছি, একটা নিউ ইয়র্কে একটা বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, যেখানে প্রায় 43 বাংলা সিনেমা দেখানো হয়েছে। সেখানে গিয়ে আমি দেখেছি যে মানুষ এখনো কত আগ্রহ নিয়ে সিনেমা দেখে। আমার কাছে মনে হয়েছে যে আমরা এই ব্যাপারটাকে ভীষণ পজিটিভ ভাবে দেখতে পারি, যে আগে কিন্তু আমাদের এখানে রোজিনা জানে, অঞ্জনা আছে, মুক্তির সবাই আছে, আমরা অনেক বিদেশে গেছি, কিন্তু বিদেশে কিন্তু কখনো বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা হতো না, দেশের সিনেমা নিয়ে সেখানে আলোচনা হতো না। এবার কিন্তু আমি দেখেছি যে বাংলা সিনেমা, বাংলাদেশি সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, তার মানে মানুষের সেই আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে। আমরা এখন এই বিশ্বায়নের সময় এসে বাংলা সিনেমাকে সারা বিশ্বে যদি রিলিজ করতে পারি গ্লোবালাইজেশনের মাধ্যমে, তবে কিন্তু আমাদের যে সংকটগুলো আছে, সিনেমা হলের সংকট, সিনেমা তৈরির সংকট, এই সংকটগুলি নিরসন করা সম্ভব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে আমাদের অনুদানের অর্থ 15 লক্ষ থেকে এখন 70-75 লক্ষ টাকায় নিয়ে গেছেন, উত্তোলন ঘটিয়েছেন। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, আদৌ কি আমরা সেই মানের সিনেমা বানাতে পেরেছি? আমরা কি বছরে সেই মানের সিনেমা বানাই? আমরা কিছু হলেই বলি যে অনুদানের সিনেমা এফটিসি কেন্দ্রিক হতে হবে, এফটিসি কেন্দ্রিক হতে হবে। এফটিসি থেকে কটা ভালো চিত্রনাট্য জমা করে?
আর আমরা এফডিসি কে কেন আলাদা করে ফেলছি? আমরা বিভাজন কেন করব? যেখানে সামগ্রিকভাবে সবকিছু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, সেখানে আমরা এই বিভাজনটা না করি। কে ভালো গল্প দিয়ে ভালো সিনেমা বানাতে পারবে, সেটা ইম্পর্টেন্ট। অনেকে আছেন যে ভালো একটা স্ক্রিপ্ট, ভালো একটা চিত্রনাট্য জমা দিয়ে দিয়েছেন, বাট সেই মানুষটা কতটুকু ক্যাপাবল? সারা ওয়ার্ল্ডে যখন অনুদান দেওয়া হয়, বিভিন্ন ফেস্টিভ্যালগুলিতে আমরা দেখি যে পিচিং পদ্ধতিতে সিনেমায় অনুদান দেয়। একটা পিচিং পদ্ধতিতে একটা পরিচালক বা প্রযোজক যখন গিয়ে গল্পটাকে ভিজুয়ালাইজ করা হবে 5 মিনিটের মাধ্যমে, তখনই বোঝা যায় যে এই মানুষটা কতটুকু ক্যাপাবল। আমাদের এখানে অনেকে অনুদান পেয়েছে সেই বন্ধুত্বের মাধ্যমে, পারিবারিকভাবে, যোগাযোগের মাধ্যমে, নানানভাবে আমরা অনুদান পেয়েছি, এবং সেই সিনেমাগুলি মুখ তুলতে পারে, সেগুলি হলের মুখে দেখতে পাবেন না। অনেক বছর পর হয়তো এই বছর দুটো অনুদানের সিনেমা ঈদের এই কম্পিটিশনে গেছে, ছোট্ট আহমেদের আহারে জীবন আর আরেকটি সিনেমা দেয়ালের দেশ সমস্যা। তো তারা কতটুকু ব্যবসা করেছে সেটা হচ্ছে বড় আমার কাছে, যে তাদের এই সাহসটা, তারা অ্যাটলিস্ট ভেবেছে যে আমার সিনেমাটা অনুদানে যাবে। আমি অনেক অনুদানের সিনেমা নিজে অভিনয় করেছি। অভিনয় করতে করতে কি দেখেছি যে প্রযোজক এবং পরিচালক কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে আগেই, যে আমাদের সিনেমা চলবে না। তো কেন চলবে না? একটা সিনেমা যদি না চলে, তাহলে আমি কেন সিনেমাটা বানাবো? কেন আমি সরকার থেকে এতগুলো টাকা নিয়ে ধ্বংস করবো? সো আমরা এবার আমাদের যে মন্ত্রী আছেন, আমাদের আরফাত ভাই, মন্ত্রীর সাথে কথা হয়েছে, তথ্যমন্ত্রীর সাথে, যে অনুদানের সিনেমাগুলোকে বিভিন্ন আঙ্গিকে কি দেওয়া যায় কিনা, যে পিচিং পদ্ধতির মাধ্যমে আমরা সেই অনুদানটা দিতে পারি কিনা, তারপরে অনুদানের অর্থ বাড়ানো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই শিল্প এবং শিল্পীদের প্রতি প্রচন্ড মমতা, তার প্রচন্ড অগাধ ভালোবাসা, সেটা নিদর্শন হিসেবে কিন্তু আজকে আমি এখানে বসেছি। আপনাদের প্রতিনিধি করেই কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন মহান সংসদে, এবং আমাকে সবসময় বলেছেন যে তুমি কিন্তু তোমার অভিনয় চালিয়ে যাবে, তুমি অভিনয় করবে, কারণ এটাই তোমার মূল পরিচয়। তো সেই ক্ষেত্রে আমি যদি থাকা অবস্থায় আমাদের এই সংকটের কিছুটা নিরসন না করতে পারি, তবে আমার মনে হয় এখানে যাওয়া নেই ব্যর্থ। আমি সার্বিক চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমার কাছে আসতে হবে, মানে আমি তো আপনাদের একজন মানুষ, কিন্তু এখন যেহেতু আমি একটা বড় রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছি, সেক্ষেত্রে আমার আরো অনেকগুলো কাজ থাকে। আমার নিজস্ব ঢাকা 10 আসনের নানান ধরনের সমস্যা আছে, সেগুলিকে আমি অগ্রাধিকার দিয়ে এই মুহূর্তে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার দরজা আজীবন আপনাদের জন্য খোলা। যখন মনে হবে যে এইটা যদি আমরা মহান সংসদে তুলে ধরি, তবে হয়তো আমাদের একটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজনে না যাই। আমাদের চলচ্চিত্র এবং সাংবাদিকদের যে বন্ধুত্ব, আমরা নিশ্চয়ই চলচ্চিত্র শুরু থেকে আমরা এত বছর ধরে দেখে এসেছি, আমাদের এই শিল্পীদের সাথে, এই শিল্পের সাথে কত আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটেছে, অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করে। তো এটা নিয়ে আমার মনে হয় যে যথাযথ একটা তদন্ত হওয়া দরকার, এবং এটার একটা সুন্দর সমাধান হওয়া দরকার। আমরা এটা নিয়ে আমরা কথা না বাড়াই, এটা নিয়ে আমরা না কথা বলি, কারণ সাংবাদিক বন্ধুরা ছাড়া আমরা সম্পূর্ণ না, আমরা ছাড়াও আপনারা সম্পূর্ণ না। তা আমরা একে অপরের বন্ধু হয়েই থাকবো, এবং এত বছর 56 বছর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমি চাইবো বাকি সময়গুলো আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। আমাদের কাজ নিয়ে আপনারা কথা বলবেন। একটা শিল্পী আরেকটু ভালো কি করে অভিনয় করতে পারে, একজন পরিচালকের কি খামতি আছে, কি সমস্যা আছে, সে আরো ভালো কি করে কাজ করতে পারে। এখন ইউটিউবের প্রবলেম একটা বড় ভাবে, মানে একটা বড় অন্তরে হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই দেখা যায় কিছু কিছু মানুষ এফডিসিতে গিয়ে একটা লাইভে চলে গেল, এফডিসিতে কি করুন আর দেখুন, এতে করে মানুষ ভাবে আমাদের এফডিসিতে কোনো কাজ হয় না। এফডিসি থেকে সার্বক্ষণিক শুটিং হবে। আমরা তো সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। ডিজিটাল প্রযুক্তির কারণে আজকাল কিন্তু এফডিসি কেন্দ্রিক সিনেমার শুটিংয়ের সংখ্যা কমে গেছে। আমরা নিজেরা এখন আর সেই আগের সেট বানানো সিনেমা দেখতে চাই না, কারণ সেগুলিতে মেক বিলিভ থাকে না। মেক বিলিভ করার জন্য কিন্তু এখন সিনেমা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় শুটিং কিন্তু হচ্ছে। একজন দুজন মানুষ গিয়ে একটা লাইভ করলো, আর তাতে করে আমার চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে গেল, আমি এটাতে বিশ্বাসী না। আমাদের এই শিল্প বাংলাদেশের স্বাধীনতার জন্য
নেপথ্যে কাজ করে গেছে, আমাদের ভাষা আন্দোলনের জন্য কাজ করে গেছে, যেখানে আমাদের মহান নেতা সর্বকালের মহানায়ক জাতির জন্য বঙ্গবন্ধুর হাতে করা এই এফডিসি 1957 সালে এই এফডিসি, সেই এফডিসির জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অগাধ ভালোবাসা, সেই এফডিসি এত সহজে মরে যাবে এটা আমি বিশ্বাস করি না, আমি মানতে নারাজ। আমাদের এফডিসি ছিল, আছে, থাকবে। আমাদের চলচ্চিত্র সাময়িকভাবে হয়তো তার জন্য সাজিয়েছে, কিন্তু এখনো চলচ্চিত্র শিল্পের প্রতি যে ভালোবাসা, যেটা এখন এই যে মানুষগুলি এসেছেন অনেকক্ষণ ধরে আপনারা এখানে আলোচনা করছেন, এই যে আমাদের ভালোবাসা, এই যে আমাদের মমতা, এত সহজে ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে না, অন্তত আমরা সেটাকে নষ্ট হতে দেবো না। আমরা এই শিল্পের স্বার্থে এই শিল্পকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই অনুসারে কাজ করব। আশার বাণী হচ্ছে কি, বাংলাদেশি বেশ কিছু সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছে। খুব শীঘ্র মানে সম্প্রতি হৃদয় হকের 1971 শেষোক্তি বেশ কিছু বড় বড় মানে ফেস্টিভ্যালে অংশ নিয়ে সেখান থেকে আমাদের নাম করে এনেছেন। আরো সিনেমা ইনশাআল্লাহ যাবে এবং যাচ্ছে। সো আমরা এতটা নিরাশ হব না, আপনারা নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জাস্ট একটাই অনুরোধ করবো যে যার জায়গায় থেকে নিজের মতো করে কাজ করে যান। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমাদের এখানে অনেক পরিচালক, যে মাহবুব ভাইকে দেখতে পাচ্ছি, একসঙ্গে কি দারুণ দারুণ সিনেমা বানিয়েছেন, এখন আর বানায় না। ধামন ভাই তো তার একটা ঘরানা আছে, সেই ঘরানার বাইরে যায় না, বাট তারপরেও নিয়মিত সিনেমা বানিয়ে যায়। আমাদের শিল্পীরা ভীষণ অভিমান করে হয়তো অনেক সময় অনেক কিছু বলে, সেইটাকে আমরা মানে খুব বড় করে দেখবো না। এখানে আমাদের অনেক মুরব্বীরা আছেন, যাদের আমাদের মালিক সমিতির প্রধানের আছেন, আমরা সবাই মিলেই চলুন। আমরা শুধু এই আলোচনাটা এখানেই সীমাবদ্ধ না রেখে আমরা এটা থেকে আজকে একটা রেজাল্ট বের করি। সেই রেজাল্টটা আমার মাধ্যমে হোক বা যে কোনো উপায়ে আমি চেষ্টা করবো আমি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমার জন্য এই যে আজকে কাজ করে দেবেন, এটা যেন অব্যাহত থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি যে আমি